চলুন শুনে আসি সরাসরি কথা না বাড়িয়ে আলিফের ঘটনা। আলিফ। লিজনার্স, থ্যাংক ইউ রাসেল ভাই, রিয়াদ ভাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার সেকেন্ড ঘটনা। সেকেন্ড ঘটনাটি আপনার খুলনা জেলায়, খুলনা শহরের ঘটনা। এক আঙ্কেল আমার সাথে শেয়ার করেন, আজ থেকে প্রায় 15 বছর আগে সবাইকে নিয়ে যাই। সেদিন আপনার গরমের মধ্যে আর কি। তো আঙ্কেলের রেগুলার অভ্যাস ছিল তাহাজ্জুদ নামাজ পড়া। তো শুরুতে বলে দিই, তার বাসা হচ্ছে শহরে আলমডাঙ্গা জায়গায়, একটি রেসিডেন্সিয়াল এরিয়া, এখন যেখানে আর কি রেসিডেন্সিয়াল এরিয়া সেখানে ছিল। তো সেখানে ভাড়া থাকতে যায়। তো ওই বাড়িটা দোতলা ছিল এবং আশেপাশে প্রায় 100-200 গজ কোনো বাড়ি ছিল না আর কি, একটু সামনে টিনের বাড়ি ছিল। তো ওই বাড়ির দোতলায় আর কি উনি থাকতেন সপরিবারে। ওনার একটি মেয়ে ছিল, ওয়াইফ ছিল, আর একটি কাজের মেয়ে ছিল। তো পুরো বাড়িটা রাসেল ভাই প্রায় 3000 স্কোয়ার ফিটের উপরে হবে। তো অনেকগুলো বেডরুম, তো একটা বেডরুম থেকে আরেকটা বেডরুমের ডিস্টেন্স অনেক বড়। তো ওনার যে মানে মাস্টার বেড যেখানে উনি থাকতেন। তো ঘটনার দিনে আসি, সেদিন আপনার তাহাজ্জুদের জন্য মানে ফজরের আজানের 1 ঘন্টা আগে তিনি উঠেন সবসময় তাহাজ্জুদ নামাজ পড়বার জন্য। তো তাহাজ্জুদ নামাজ পড়বার সময় সে উঠে বিছানায় কিছুক্ষণ টাইম ওয়েস্ট করে ঘুমটাকে কাটানোর জন্য। তো সেই ঘুমটা কাটানো অবস্থায় তার কানের মধ্যে একটি সাউন্ড ভেসে আসে, একটি বাচ্চা কান্না করছে। এখন আপনার বাসায় যদি পাশের রুম থেকে কোনো শব্দ আসে, বা আপনি আপনার রুমের ডিস্টেন্সটা বুঝবেন যে এটা আমার রুম থেকে বা আমার ফ্ল্যাট থেকে আসছে বা পাশের বাড়ি থেকে, সেটা আপনার ধারণার মধ্যে আর কি। তো উনি ভাবলেন যে এটা আমার বাসার থেকেই আসছে। তো উনি চিন্তা করলো, তো দাঁড়ালো এবং দেখলো যে এখনো মানে স্পষ্ট সাউন্ডটা তার কানে ভেসে আসছে। তখন তার ঘুম চোখে নেই। সে দেখলো তার মেয়ের যে রুমটা, সেই রুমটার পাশের রুম থেকে কান্নাটা ভেসে আসছে। সে ওই রুমে যায় এবং ওই রুমে যাওয়ার পরে দেখে যে না, কোনো কান্না এই রুম থেকে না, পাশের রুম থেকে, মানে তার মেয়ের রুম থেকে আসছে। তো কৌতূহল বশত সে তার মেয়ের রুমটা নক করে এবং নক করবার পর তার মেয়ে অনেকক্ষণ পর দরজা খুলে এবং দেখে যে মেয়ে এতক্ষণ ঘুমিয়েছিল। বলো যে কিরে মা, তোর রুম থেকে কোনো কান্নার সাউন্ড পাচ্ছিস তুই বা কিছু? আমি পাচ্ছিলাম। না তো বাবা। আচ্ছা ঠিক আছে, ঘুমা। এই বলে সে তাহাজ্জুদ নামাজ শেষ করে। এর পরের দিন ঠিক একই অবস্থায় তাকে এরকম একটি সাউন্ড তাকে শুনতে হয়। ঘুম থেকে উঠবার পর যখন সে অজু করে আপনার মানে বাথরুম থেকে বেরিয়ে এসছে, তখনই তার কানে ভেসে আসে এই সাউন্ডটা, বাচ্চা কাচ্চা তার বাসায়। সে তার মেয়ের পাশের রুমে যায়। ঠিক অবিকল ভাবে ওই রুমে ঢোকার পরে কান্নাটা সে শুনতে পায় তার মেয়ের রুম থেকে আসছে। সে এবার ভালো করে চেক করে মেয়েকে ঘুম থেকে উঠিয়ে ফজরের আগ দিয়ে, এবং ভালো করে চেক করে দেখে যে না, এখানে কোনো এভিডেন্সই নেই, এরকম কোনো আসার মানে সম্ভবই না। এরপরে সে তাহাজ্জুদ নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে সে ঘুমিয়ে পড়ে। এরকম 2-3 দিন যাবার পর তার কাছে জিনিসগুলো আর নর্মাল লাগতে থাকে না। তার 1 সপ্তাহ পরে সে আবারও একই জিনিস ফিল করে, এবার একটু ভিন্ন ভাবে। যেমন বাচ্চাটা কান্না করছে তার মানে ডাইনিং স্পেস থেকে। সে ওখানে যায় এবং কাউকে দেখে না, পুরো বাড়ির লাইট জ্বালায় এবং অনেক খোঁজাখুঁজির চেষ্টা করে আসলে কান্নাটা কোথা থেকে আসছে। সে বারান্দা পর্যন্ত যায় যে আসলে বাড়ির শব্দটা কি পাশের বাসা থেকে আসছে। কিন্তু সে একটা জিনিস কানেক্ট করবার চেষ্টা করে যে এই শব্দটা তার আসছে প্রতিদিন রাতে একই সময়ে, যখন সে তাহাজ্জুদ নামাজ পড়বার জন্য ওঠে। পরের দিন ঠিক একইভাবে একটা বাচ্চার কান্নার সাউন্ড আসছে এবং সে এবার পাচ্ছে ড্রয়িং রুম থেকে। ড্রয়িং রুমে যাওয়ার পরে সে দেখে কোনো বাচ্চা নেই এবং কোনো কিছুই নেই, সাউন্ডটা ভ্যানিশড। এবং সে এরকম ভাবে আরো 2-3 দিন যায় এবং 2-3 দিন যাওয়ার পরে লাস্ট দিন, এটা হচ্ছে আপনার প্রায় ওই দিন থেকে প্রায় 1-2 মাস পরে, রোজা রমজানের আগ দিয়ে তার মানে শবে বরাতের আগ দিয়ে তার এই ঘটনাটা তার সম্মুখীন করতে হয়। সে ঘুম থেকে ওঠে, অজু করে এবং অজু করবার পর এরকম একটা বাচ্চার সাউন্ড আসে, কিন্তু ওই সময় বাচ্চাটা মানে হাসাহাসি করছে এরকম কিছু একটা। সে তার আপনার ইয়াতে যায়, ওটাকে ডাইনিং স্পেসে যায় এবং খাবার টেবিলের উপরে একটা বাচ্চা দেখতে পায়। বাচ্চাটার কাছে যায় এবং গিয়ে দেখে যে তার যে মেয়েটা আছে, সেই মেয়েটা ছোটবেলায় যেরকম ছিল ঠিক সেরকম একটা বাচ্চা তার মানে বেডের উপরে, মানে ইয়াতের উপরে বসে আছে, টেবিলের উপরে বসে আছে। সে দৌড়ে তার রুমে যায় এবং তার ওয়াইফকে জাগিয়ে তোলে এবং ওয়াইফকে ডেকে নিয়ে আসে ডাইনিং স্পেসে এবং দেখে কেউ নেই। তো হয়তো মনে করছে এটা তার হ্যালুসিনেশন বা কিছু। এটা কি হ্যালুসিনেশন তো হওয়ার কথা না, কারণ এত বয়স্ক একজন মানুষ, তার বয়স তখন 45, তার মেয়ে ক্লাস 8-এ পড়ে, তো এরকম হওয়ার কথা না। তো সে তার ওয়াইফের থ্রুতে একজন হুজুরের কাছে যায় এবং তার কাছ থেকে কিছু উপদেশ পায়। উপদেশ পাওয়ার পর প্রায় 1 সপ্তাহ তিনি এই কোর্সগুলো কমপ্লিট করবার 1 সপ্তাহ পর, 1 সপ্তাহের মধ্যে কোনো কিছু দেখেনি। 1 সপ্তাহ পরে সে আবারও ঠিক একই জিনিসগুলোর সম্মুখীন হয়।
সে ঘুম থেকে উঠে এবং উঠার পরে তার রুমের ভেতরে একটি স্টোর রুম আছে, ওই যে ছোট ছোট জায়গা থাকে রাসেল ভাই, সেসব জায়গাগুলো থেকে সে এরকম একটা বাচ্চার সাউন্ড পাচ্ছে। তো সে রান্নাঘরে যায় এবং রান্নাঘর থেকে ঝুল ঝাড়ু আছে যেগুলো দিয়ে উপরে ঝুল পরিষ্কার করে, সেটা দিয়ে বাড়ি দেয় স্টোর রুমে, কিন্তু সাউন্ড মানে আসতেই থাকে বাচ্চার কান্নার সাউন্ড আসতেই থাকে। ওই মুহূর্তে আরেকটি বাচ্চা কান্না করছে তার ড্রয়িং রুমে। সে সাথে সাথে ড্রয়িং রুমে যায়, কিন্তু কাউকে কিছু দেখে না। এই জিনিসগুলো অবিরত হতেই থাকে তার সাথে 3-4 দিন ধরে, এবং সে প্রতিদিনই প্রচন্ড মানে ভয়ে ভীত সন্ত্রস্ত অবস্থা থাকতে থাকে। কিন্তু এই ঝামেলাগুলো ওনাদের ফ্যামিলির কারোর সাথে করতে থাকে না। লাইক ওনার ওয়াইফ এগুলি কিছু ফিল করে না, ওনার মেয়েও ফিল করে না। তো যেটা হচ্ছে যে শবে বরাতের ঘটনায় চলে যাই। তার কিছুদিন পর শবে বরাত ছিল। তো শবে বরাতের দিন আমরা অনেকেই আমাদের আত্মীয় স্বজনদের কবরস্থানে কবর জিয়ারত করতে যাই, এবং উনিও ব্যতিক্রম না, উনিও যায় কবর জিয়ারত করতে। ওনার ছোট ভাইয়ের কবর খুলনাতেই। তো ওই দিন কবরস্থানে অনেক মানুষ জিয়ারত করতে গেছে। তো ওনার ভাইয়ের কবরটা ছিল ওই কবরস্থানের সবচেয়ে কোনায়, পারিবারিক গোরস্থান, এবং ওখানে অনেকেই আসে এলাকার লোকজন। তো উনি যখন ওনার ভাইয়ের কবরের সামনে যায়, যেটা হয়তো অবিশ্বাস লাগতে হতেও পারে বা কিছু, উনি আমাকে যেটা বললেন যে এটা আমার মানে নিজের চোখে দেখা, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি এভাবে মানে দেখবো কখনো কোনো কিছু, মানে আমি এভাবে ইমোশনালি বিপর্যস্ত হয়ে পড়বো এটা কখনো চিন্তা করতে পারিনি। তো উনি ওনার ভাইয়ের কবরের সামনে যায়, এবং কবরের সামনে যাওয়ার পরে দেখে যে একটা লোক সাদা কাপড় পরা একটা বাচ্চা কোলে নিয়ে বসে আছে কবরের পাশে, বসে মাথা নিচু করে চুপ করে বসে আছে। মনে হচ্ছে কেমন একটা অসহায় মানুষ বসে আছে এই জায়গায়। সে যখন ভালো করে লক্ষ্য করবার পর দেখে এটা ওনার ভাই, যে মৃত ভাইয়ের কবরস্থানে কবর জিয়ারত করতে এসছে তিনি, তার ভাই, এবং কোলে যে বাচ্চাটি, সেই বাচ্চাটি হচ্ছে তার ছোটবেলার মেয়ে। তার মেয়ে তো বেঁচে আছে রাসেল ভাই, তার ছোটবেলার মেয়ে। তো এই অবস্থা দেখে সে বাসায় চলে আসে এবং আমার ওয়াইফকে আবারও জানায়, এবং যে এই অবস্থা তো কখনো সম্ভব না, এগুলি কখনো আমি দেখিনি, হঠাৎ করে এগুলি আমি দেখছি। তোমার যে মানে আমার এই কাজটা করেনি হুজুরের যে কোর্সটা, আমি আবার যাবো ওনার কাছে। উনি আবার হুজুরের কাছে যায় এবং ঠিক একইভাবে একই কোর্স দেয়। এরপরে উনি বাসাটা চেঞ্জ করে ফেলে। চেঞ্জ করবার পর ওনার বাসাটা খুলনা মানে শহরের মধ্যেই হয় একটা জায়গায়, এবং বাসাটা অত বড় ছিল না আগের বাসার মতো। তো নর্মালি জীবনযাপন করতে থাকে। হঠাৎ করে একদিন রমজানের ঈদের 7 থেকে 8 দিন আগে, সে সেহরি করার পরে বাসার মানে যে রুমে লাইট অফ ছিল সেই রুমে সে অনেকগুলো মানে সাউন্ড শুনে আস্তে দেখে, বেশ আস্তে দেখে, মানে সাউন্ড শুনতে থাকে, অনেকগুলো বাচ্চার মানে কান্নার সাউন্ড। সে সেহরি করে শেষ করে রুমে বসেছিল, ফজর আজানের জন্য ওয়েট করছিল। এমন সময় সে ড্রয়িং রুমে যায় এবং দেখে সেখানে মানে টেবিলের চারপাশে প্রায় 20-30টা বাচ্চা একসাথে বসে কান্না করছে। এটা দেখে ওখানে উনি সেন্সলেস হয়ে যায়। এরপরে ওনাকে খুলনা একটা ছোট হসপিটালে নেওয়া হয়, ওখান থেকে ট্রান্সফার করা হয় সোহরাওয়ার্দীতে। সোহরাওয়ার্দী ট্রান্সফার করবার পর তাকে হার্টে এরকম সমস্যা ধরা পড়ে, এবং তারপর থেকে উনি মানে আবারও একই হুজুরের কাছে যায় এবং বলে যে আপনি যেসব জিনিস দিয়েছিলেন এগুলো কিছুতেই কাজ হয়নি। তখন উনি জানতে পারে যে পারিবারিকভাবে, আমাকে ডিটেলস বলেনি, পারিবারিকভাবে ওনাকে মানে ক্ষতি করতে চাওয়া হয়েছিল, এবং ক্ষতি করতে চাওয়ার কারণে সে এইসব জিনিসগুলোর সম্মুখীন হয়েছে। এখন উনি মানে অনেক চেষ্টা করবার পরেও মানে ওনার হেল্প নিয়ে এই জিনিসগুলো থেকে কাটিয়ে উঠে আসছে, এবং উনি এখন সুস্থ আছে। কিন্তু তারপরেও তার মনে হয় যে মনে হয় কান্নার সাউন্ড ভেসে আসবে বা কিছু, কিন্তু এখন ওরকম আর সমস্যা পরে উনি মানে কোন একজনের মাধ্যমে সুস্থ হয়েছে। হ্যাঁ, অবশ্যই। এবং উনি যেটা জেনেছিলেন যে ওনাকে যে জিনিসটা যে ক্ষতি করা হয়েছিল সেটা অনেক পাওয়ারফুল ছিল। ওনাকে প্রথমে যে কোর্সটা দেওয়া ছিল সেটা কমপ্লিটলি কাজ করেনি, পরে যখন আরো পাওয়ারফুল ডোজ দেওয়া হয় এবং এটা পরে কাজ করে গেছে আর কি, পরে জিনিসটাকে টোটালি বন্ধ করে দেওয়া হয়, মানে এটা কাটিয়ে উঠে আসে আর কি। এখন উনি সুস্থ আছে। অনেক ধন্যবাদ আলিফ কাছে। আপনার নামটা প্লিজ আরেকবার বলবেন, তারপর আপনার ঘটনায় শুনবো আমরা। থ্যাংক ইউ রাসেল ভাই। আমার নাম বশির আলম, আমি এসেছি টুঙ্গি কলেজ গেট থেকে। আমার দেশের বাড়ি নড়াইল। মূলত আমি একজন এখন পেশাজীবী ড্রাইভার, কিন্তু আমার সাথে যে ঘটনাটা ঘটে আমার নড়াইলে নেলিখোলা গ্রাম, সেখান থেকে যাই আমি একটা কলেজে গানের অনুষ্ঠানে। সে অনুষ্ঠানে যে গান শুনতে যেখানে যাই, সে কলেজটার নাম হচ্ছে আপনার নাম না বললেও চলবে, কোথায় সমস্যা নেই। যাই হোক, বর্ণাঢ্য কলেজে আমি একটা গান শুনতে যাই। কিন্তু আমার সাথে যারা যায় তারা সবাই থাকে আমার গ্রামের লোক। আমার সাথে আমার ছোট ভাইয়ের নাসির, সেও ছিল।
যাই হোক, আমি ওখানে গান শুনতে যাওয়ার পরে যেটা হয় যে গান শুনে আসার পথে ভ্যানে আমার ভ্যান থাকে বা আমি তখন ভ্যান চালাই, আমি সেই ভ্যানটা নিয়ে যাই, যারা আমার সাথে যায় তারাও থাকে, বা ওখান থেকে ফেরার পথে যারা থাকে গ্রামের তারাও ভ্যানে এসে ওঠে, বা আমার ছোট জন বলে তুই চালা এবং আমি বলি যে না তুই চালা। এরকম দুই ভাইয়ের মধ্যে ঠেলাঠেলির ভিতরে তখন আমাকে বলে যে ঠিক আছে, যদি তুই না চালাতে পারিস তাহলে তুই হাইটে আয়, আমি ভ্যানটা নিয়ে চলে যাব। যাই হোক, আমি ওটা চিন্তা ভাবনা করে আমি চিন্তা করি যে রাস্তা দিয়ে ঘুরে গেলে বাড়িতে তখন 10 থেকে 15 কিলোমিটার হবে, আর আমি যদি বিলের মাঝখান থেকে যাই তাহলে ঠিক 4 থেকে 5 কিলোমিটার বা 6 কিলোমিটার হবে। আমি এটা চিন্তা ভাবনা করে ঠিক আমি রাস্তা থেকে বিলের মাঝখান দিয়ে নেমে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে ঠিক বিলের মাঝামাঝি জায়গাটা আসলে আমি ঠিক মনের সুখে বা মনের দুঃখে একটা গান গেতে থাকি মনের ভিতরে গুনগুন করে। যাই হোক, যে বিলির মাঝখান দিয়ে হাঁটছি, আমার সময়টা পার করতে হবে বা আমার ভয়টা আমার কাছ থেকে দূর করতে হবে যে মাঠের ভিতরে ঠিক আমি একা, দুদিকে আছে শুধু ধান পান, এগুলো ছাড়া আর কিছু না। আর আমি যে আলটা দিয়ে হাঁটছিলাম, যেটা জমির আল বলে, যেটা বলে ড্রেন বলে, ওটা ছিল ঠিক 10 ইঞ্চি থেকে 12 ইঞ্চি চওড়া। যাই হোক, কিছুক্ষণ পর পর আমার কাছে মনে হতো যেন আমার পিছন দিকেও হাঁটছে। আমি এটা চিন্তা ভাবনা করে আমি বারে পিছনে তাকাতাম, কিছুই দেখতে পেতাম না। কিছু দূর আসার পরে মনে হলো যে ঠিক এখন যেন আমার পিছে কেউ আছে। আমি পিছনে ঘুরে তাকাতে দেখি একজন মুরব্বী বয়সী লোক, চুলগুলো ছিল সাদা, দাড়ি ছিল কালো, যাক হাঁটছে। আমি তাকে উদ্দেশ্য করে বলি, কাকু আপনি কি উপার যাবেন? সেই উপারটা হচ্ছে যে বিলের মাঝখানের উপরে যে গ্রাম বা সোজা উপর পাশেই যে গ্রাম, এই গ্রামটাই থাকে। সে কোনো কথাই বলে না। তখন আবার বলি, কাকু আপনি কি গ্রামের উপরে যাবেন বা বিলের উপরে যাবেন? সে তখন কিছুই বলেন। আমি জিজ্ঞেস করি ঠিক গ্রামের নামটা উল্লেখ করে, কাকু আপনি কি মূলদাড়ি যাবেন? তখন সে বলে হ্যাঁ আমি মূলদাড়ি যাব, কিন্তু আওয়াজটা থাকে বিকট একটা খারাপ আওয়াজ, যে আওয়াজটা কোনো মানুষের মুখে এখন পর্যন্ত আমি শুনতে পাইনি। যাই হোক, সেই ওই কথা বললে আমি মনে করি যে মুরব্বী লোকটা তো কথার বয়সটা হয়তো অন্যরকম হয়ে যেতে পারে। এটা চিন্তা ভাবনা করে আমি হাঁটতে থাকি। আমার কাছে মনে হয় কিছু সময় বা কেন যেন মনে হয় যে লোকটা। প্রিয় লিসেনার, স্বাগতম বুতাফাম ইউটিউব চ্যানেলে। এখানে আপনারা শুনতে পারবেন ভৌতিক বিভিন্ন ধরনের গল্প। প্রতিদিন রাত 9টাতে সেখানে ভিডিও আপলোড করা হয়। নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভৌতিক ভিডিও নিয়ে। আমার সাথে হাঁটতে হাঁটতে ঠিক আমার গার সাথে মিশে যাচ্ছে। আমি পিছে ফিরে তাকাতেই দেখি লোকটা ঠিক যতটুকু ফাঁকা ছিল ততটুকুই ফাঁকা আছে। এরকম 2-3 বার হওয়ার পরে আমি তাকে বলি, কাকু আপনি আমার সামনে দিয়ে হাঁটেন। তখন একথা বলার সাথে সাথেই সে আমার সোজা বা আমার সামনে এসে আমার কাছে মনে হলো যে আমার শরীরের ভিতর দিয়ে ঢুকে পিছন দিয়ে ভিত হয়ে সে বেড়ে চলে গেল। আমি খুব আশ্চর্য হয়ে যাই, এটা কি হলো, যে উনি গেল কিভাবে? আমি দুদিকে তাকাতে থাকি, ধান পান আছে যেদিকে দুদিকে। আমি ডানে তাকাই, ধান আছে, ধান নড়ে না, বাদিকে ধান আছে, ধান নড়ে না। আমি চিন্তা করি যে আমাকে যদি ওভারটেক করে যেতে হয় তাহলে হয়তো আমার ধানের ভিতরে নামতে হবে, যেতে হবে, না হলে সে লোক ধানের ভিতর দিয়ে নেমে আমার সামনে যাবে। কিভাবে সে আগে গেল এটা চিন্তা করে ভাবনা করি এবং আমার বুকের ভিতরে ভয় লাগে, খুব ভয় ধরে আমার ভিতরে। যাই হোক, আমি হাঁটতে থাকি ওনার পাশ। কিছু দূর যাওয়ার পরে যখন ধানের জমিটা শেষ হয়ে গেল তখন হয়ে যায় ফাঁকা জমি, যেগুলো হাল চাষ করে তুলে ডেলা মাটি থাকে সেইগুলার ভিতরে। তখন আমি যেটা দেখতে পাই, কিছুক্ষণ পরে উনি হাঁটছিল, ঠিক ওনার পাটা মাটিতে ছিল না, উনি ঠিক মাটি থেকে 5-7 ইঞ্চি উপর দিয়ে হাঁটছে, যেটা দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। ভয় পেয়ে ঠিক আমি দাঁড়িয়ে পড়ি। তখন ঠিক উনি সামনে থেকেও দাঁড়ায় পড়ার পরে আমি জিজ্ঞেস করি, কাকু আমি যে দাঁড়াইছি আপনি বুঝলেন কিভাবে? তখন সে আমাকে বলে যে তুমি যে দাঁড়াইছো আমি তোমার পায়ের আওয়াজে বুঝতে পারছি, কিন্তু আমি তার থেকে যতটুকু দূরত্বে ছিলাম ততটুকু পায়ের আওয়াজে বোঝার মতন কোনো কায়দাই ছিল না তার। যাই হোক, আমি সেটা চিন্তা ভাবনা করে আবার হাঁটলাম যে আমি যেখানে আছি বিলের মাঝখানে, সেখান থেকে বাদিকে যত দূরে গ্রাম, ডান দিকেও তত দূরে গ্রাম, পিছনে তত দূরে গ্রাম, যা আমি যেদিকে যাব সেদিকেও আমার তত দূরে গ্রাম। যাই হোক, আমি আমার সামনের দিকে আগুনই উচিত, আমি সেটা মনে করি তার সাথে ভয়ে বা ভয় মনে নিয়ে আমি তার সাথে হাঁটতে থাকি। এরকম একটা অবস্থায় আমি চিন্তা করি, যাই হোক দেখি ওনার কাছে যেয়ে দেখি উনি আসলে কি জিনিস। আমি জোরে হাঁটতে থাকি, উনি যে মাপে হাঁটছিল বা যে গতিতে হাঁটছিল তার থেকে গতি বাড়িয়ে ওনার দিকে হাঁটতে থাকি, কিন্তু আমি কেনই যেন ওনার পিছিয়ে যেতে পারি না। যতটুকুই ফাঁকা আছি ততটুকুই ফাঁকা সবসময় থাকি, যত জোরে হাঁটি। যাই হোক, ওনার কাছে যখন আমি না যেতে পারি আবার আমি দাঁড়ায় পড়ার পরে উনি দাঁড়ায় পড়ে। তখন আমাকে বলে যে দাঁড়াইলে কেন? আমি বলছি, কাকু আমার খুব ভয় লাগছে, আপনি আমার পাশ দিয়ে হাঁটেন।
হ্যাঁ, তাহলে আমার ভয়টা একটু দূর হবে। আমি এটা চিন্তা ভাবনা করে কাকুকে এই কথাটা বললে বলে যে ঠিক আছে আমার পাশে আসো। ঠিক উনি আমার পা দিকে থাকে। যখন আমি ওনার কাছে যে হাঁটতে থাকি আমার মনের ভিতরে একটা চিন্তা থাকে যে দেখি ওনার গার সাথে টাচ লাগাই, দেখি আসলে ঘটনা সত্যি কি মিথ্যা, এটা যাচাই করার জন্য আমি টাচ লাগাবো। তা এই যেভাবে টাচ লাগাবো, আমি যতই ওনার বাদিকে আমার বাদিকে সরি, উনি ততই যেন আমার কাছে মনে হয় বাদিকে সরে যাচ্ছে এমনিতেই। কিন্তু আমি যেভাবে টাচ করার উদ্দেশ্য করি সেটা হচ্ছে রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে গেলে বা একটা বক্তায় ছেলে হাঁটে আসতেছে, সে হুচুট খেয়ে পড়ে ইচ্ছা করে তার গার সাথে যেভাবে টাচ লাগে আমি ঠিক ওইভাবে তার গার সাথে টাচ লাগানোর জন্য চেষ্টা করি। সেটা হচ্ছে আমি যদি তার গার উপরে পড়ি তাহলে আমার মাথাটা ঠিক তার বুকের পাশে লাগবে বা কোমরে লাগবে বা মাথায় লাগবে। আমি সেরকম করে ঠিক লাফ দিয়ে তার গার উপরে পড়ি যে দেখি তার শরীরের সাথে আমার শরীরটা টাচ হয় কিনা। আমি যখনই লাফ দিই, লাফ দেওয়ার পরে মনে হলো যে তার ঠিক ডান পাশের কোমর দিয়ে আমার মাথাটা ভিত হয়ে আমি ওই পাশে উল্টে পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে যেটা দেখলাম যে দেখি উনি আমার ঠিক ডান দিকেই এসে আমার পার কাছে দাঁড়াইছে, আমার দিকে ঠিক বড় চোখ করে তাকিয়ে। আমি প্রচন্ড ভয়ে উঠে আর খাড়া হয়ে দাঁড়াতে পারি না। তখন যেটা হয় দেখি আমার পা কেটে যে মাটি টেলা মাটিগুলো শুকনা থাকে ওতে পা কেটে রক্ত পড়েছে, কিন্তু সেই রক্তগুলো মাটিতে পড়তেছিল, কিন্তু সেই মাটিতে যে রক্ত আছে সেরকম কোনো দাগ তাতে হচ্ছিল না বা সেই দাগটা তখনই মুছে যাচ্ছে। আমি যেটা করি আমার বাম হাত দিয়ে সেই রক্তটা এনে আমার চোখের কাছে নিয়ে দেখতে লাগি যে আসলে রক্তটা যাচ্ছে কোথায়। যখনই আমি ওটা দেখতে লাগি যে দেখি একটা পেট্রোল তেল বা একটা অকটেল তেল হাতে ধরে কাছে আনলে আস্তে আস্তে যেভাবে শুকিয়ে যায় সেইভাবে শুকিয়ে যাচ্ছে। আমি এটা দেখে প্রচন্ড ভয় পেয়ে যাই, প্রচন্ড ভয় পেয়ে ঠিক সেখানে দাঁড়ায় থাকি। উনি ঠিক আমার কাছ থেকে হেঁটে কিছু দূর সামনে চলে যায়। যাওয়ার পরে যেটা হয় আমি রাস্তার কাছাকাছি আসলে, যে রাস্তাটাতে আমাকে উঠতে হবে সেই রাস্তার কাছাকাছি আসলে থাকে একটা মাছের ঘের বা মাছের খামার যেটাকে বলা হয়। সেইটা থেকে কিছু দূর দূরে থাকতে আমি যেটা দেখতে পাই ওই লোকটা বা ওই মুরব্বীটা ঠিক ওই মাছের ঘেরের পাড়ে উঠে গেল। মাছের ঘেরের পাড়ে থাকে আছে আম গাছ, জাম গাছ, আম গাছ, বাবলা গাছ এবং কলা গাছ। ঠিক উনি যেখানে উঠে গেল উনার মাথার উপরে ছিল বড় একটা বাবলা গাছ। যে বাবলা গাছের যে ডালটা উনি ধরেছিল সে ডালটা ছিল এতটুকুই মোটা, যে ডালটা ঠিক 10-15 ইঞ্চি মোটা, যে ডালটা আমার মতো লোকের 10 জনের বা 15 জনের ডালটা নিচে টেনে নামানো সম্ভব হয় না বা হবে না। সেটা উনি একাই কেমন যেন টেনে ধরে নামাচ্ছে এবং ডালের সাথে উপরে উঠে চলে যাচ্ছে। আমি এটা দেখে প্রচন্ড ভয় পেয়ে ওখানে দাঁড়ায় থাকি। আমার কাছে মনে হয় যে আমার মনে হয় আজকে বাড়ি যাওয়া হবে না, বা আমার ছোট ভাই আমাকে ভ্যানে না নিয়ে কেন যেন রাগ করে রেখে গেল, আমার লাশটা মনে হয় সকালবেলা এখান থেকে নিয়ে যেতে হবে মরা অবস্থায়। আমি এটা মনে করে আমি ঠিক কাঁদতে থাকি, আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে থাকে। যাই হোক, কিছুক্ষণ পরে দেখি গাছটা ঠিক নীরব আছে, গাছটা শান্ত আছে, গাছটার পরে সেই লোকটা নেই। আমি চিন্তা করি এই একটা সুযোগ দৌড় মেরে চলে যাওয়া গাছের নিচে দিয়ে, কিন্তু আমি যেখান দিয়ে যাচ্ছি ওইখান দিয়েই যাওয়া ছাড়া আর আমার কোনো রাস্তা ছিল না। আমি ওই গাছের নিচে দিয়ে যাওয়ার সময় যখন দৌড় মেরে চলে যেতে যাই তখন মনে হয় যে আমাকে পিছন দিয়ে কেউ ধাক্কা মেরে ফেলে দিয়েছে। আমি সামনে উবুড় হয়ে পড়ে যাই বা সামনের দিকে আমি পড়ে যাই। পড়ে পিছন দিকে তাকাই দেখি ঠিক ওই লোকটাই আছে, কিন্তু সেই লোকটার থাকে একটা মুখ বা এক চেহারা, থাকে না কোনো বডি, থাকে না কোনো হাত, থাকে না কোনো পা। আমি এটা দেখে ভীষণ ভয় পেয়ে ওখানে আত্মহারা মতন হয়ে যায়। হওয়ার পরে যেটা হয় যে আমাকে উনি হাত পে না পা দিয়ে কি দিয়ে ধরে উনি ওই ডালটা টেনে ডালের সাথে বাঁধিয়ে আমাকে ছেড়ে দেয়। ডালটা যখন স্প্রিং করে উপরের দিকে উঠে যায় তখন আমি নিচে ঝাঁপ করে পড়ি। পড়ার পরে ওরে মা বলে একটা চিৎকার মারে। সেই চিৎকারটা আমি মারার পরে ঘেরের পাড়ে মাছের খামারের পাড়ে যে প্রহরী ছিল, প্রহরীর নামটা ছিল আলিম, ওনার লাইটে দেখতে লাগে যে আশেপাশে আসলে কি চিৎকার মারলো। তখন আমাকে দেখে ওনার লাইটের আলোতে যে আমি ওখানে পড়ে আছি। পড়ে আসার পরে যেটা হয় উনি ঠিক মাদ্রাসার কিছু লোকজন পেশে থাকে মেন রোড ঢাকা নড়াইল হাইওয়ে রোড, সেই রোডে যে গাড়ি যাওয়া আসা করে তার পাশেই থাকে একটা মাদ্রাসা, যে মাদ্রাসা হাফেজি মাদ্রাসা বা আলিয়া মাদ্রাসা বলা হয়, যেখানে ছাত্র থাকে বা যেখানে ছাত্র পড়ালেখা করে। সেখান থেকে কিছু ছাত্র ডেকে আমাকে নিয়ে মাথায় পানি দেওয়ার পরে আমাকে ঘটনা বলে, আপনি কি ব্যাপার, আপনাকে মারছে কি, আপনার থুতমায় কাটা বা আপনার পায়ে কাটা, আপনার মাথায় কাটা, কি ব্যাপার, আপনার কে মারছে?
তখন আমি তার কাছে জিজ্ঞেস করি যে আমাকে যখন পাইছেন তখন কি আমি শুধু একাই ছিলাম, আর কেউ ছিল না আমার সাথে? তখন বলেন না, আপনাকে শুধু একাই পাইছি। তখন আমি যেটা বলি যে আমি আমার সাথে কি আর কেউ ছিল, বা আমার কাছে আর কি ছিল, বা কিছু কি দেখতে পেয়েছেন? তখন সে বলে না, কিছুই দেখতে পাইনি, শুধু আপনার ওই চিৎকারটা শুনে আমি লাইট মারে দেখি আপনি পড়ে আছেন। তারপরে যেটা হয়, উনি ওনার গামছাটা, ওনার ওখান থেকে গামছা নিয়ে আমাকে পরাই দেয় এবং আমার গার যত পোশাক ছিল, জামা গেঞ্জি এবং লুঙ্গি, সবগুলো ছিঁড়ে ভুড়ে যায়, যেগুলো পরার মতন কোনো অবস্থা ছিল না। তখন আমি তাকে, সে আমার কাছে জিজ্ঞেস করে ঘটনাটা কি। তখন আমি তাকে ঘটনা খুলে বলি যে ভাই এই ব্যাপার। তখন সে আমাকে বলে যে ভাই তাহলে তো এই কারণ, আমার মাছের ঘিরের যে চিংড়ি মাছ, সে মাছটা প্রতি রাতে খেয়ে যায়, খেয়ে মাথাটা ঘিরের পাড়ে পাওয়া যায় কিন্তু মাছটা পাওয়া যায় না, কৃষি খায়। মালিকের কাছে আমি এটা জবাব দিতে পারি না, কিন্তু এখন তো আপনার ঘটনা শুনে আমি তো আর এই ঘিরে পোয়াদ দিতে বা ঘির প্রহরী হিসেবে আর থাকতে পারবো না। আমার সাথে যদি আর কেউ থাকে তাহলে আমি এখানে থাকতে পারবো। যাই হোক, ওই মাদ্রাসার ছাত্র বা উনি ওনার কাছে আমাকে রেখে দিয়ে সকালবেলা বাড়িতে যখন পাঠায়, বাড়িতে মা মনে করে যে খুব মারামারি করে তাই আসছে, এটা মা মনে করে। কিন্তু আমি আমার আব্বাকে ঘটনা খুলে বলি। খুলে বলার পরে আমাদের গ্রামের হাফেজ নাম করে একজন লোক, তার নাম থাকে হাফেজ মহিউদ্দিন, তার কাছ থেকে কিছু পানি পড়া এনে দেয়। এনে দেওয়ার পরে আর আমাকে উনি ডাক্তারের কাছে পাঠায়, যে ডাক্তারের নাম আছে স্বপন ডাক্তার, হিন্দু ডাক্তার ছিল। তার কাছে পাঠায় যে তার কাছে যায় তোর এই জায়গাতে চিকিৎসা করে আয় বা ওষুধ নিয়ে আয়। রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। আমরা সরাসরি ঘটনা চলে যাচ্ছি, আমাদের নতুন আরো একজন অতিথি জয়েন করেছেন, তার কাছে আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং কোথা থেকে এসেছেন। হ্যালো লিসেনার্স, আমি বিলাস, মিরপুর থেকে এসেছি। তো আমি আমার স্টোরিটা শুরু করতেছি। তো এই স্টোরি হচ্ছে লন্ডনের। তো লন্ডন থেকে শুরু হয় লস অ্যাঞ্জেলস পর্যন্ত। তো যিনি আমাকে শেয়ার করছেন, ওনার কাজ করতাম আমি অনলাইনে। তো ওনার ওয়াইফ ছিল আমেরিকান। উনি আর ওনার ওয়াইফ এবং ওনার ছেলে বেড়াতে যায় লস অ্যাঞ্জেলস শহরে। তো একটা হোটেলে উঠে, তো হোটেলে থাকাকালীন তো কোনো সমস্যা হয় না, 2-3 দিন ছিল। তো পরের দিন আইসা পড়বে, ওনার ওয়াইফ ওনার ছেলে চলে যায় বাপের বাড়ি। তো এখানে ওনার ওয়াইফের বাপের বাড়ি ছিল। উনি রাতে একা থাকে হোটেলে। তো রাতে প্রায় 12টা ওভার হয়ে গেছে, উনি ল্যাপটপে কাজ করতেছে। তো উনি ওয়াশরুমে যায়, নর্মালি ওনার রুমে কেউ থাকে না। উনি ওয়াশরুম থেকে যখন ব্যাক করে তখন দেখে ওনার ল্যাপটপে নর্মালি যেসব কাজ করতেছিল কোনো কাজ নেই, অন্য সব ফাইল ওপেন করা, জাস্ট সবকিছু র্যান্ডমলি ওপেন হয়ে গেছে। তো উনি চিন্তা করলো হয়তো বা ইলেকট্রিক জিনিস হইতেই পারে। তিনি নর্মাল ভাবে নিলেন, তিনি আবার ল্যাপটপে কাজ শুরু করলেন। এবার কাজ করতে করতে এক পর্যায়ে তিনি চিন্তা করলেন যে ঘুমাবো। তখন রাত প্রায় 3টা বাজে। তো উনি ল্যাপটপটা অফ করে নামিয়ে তারপরে ওয়াশরুমে ফ্রেশ হয়ে শুতে যায়। তখন যখন ওয়াশরুম থেকে বের হয় তখন দেখে যে ল্যাপটপটা অন করা প্লাস কাজ চলতেছে। এর আগে যখন দেখছিল তখন কাজ চলতেছিল না, সবকিছু ওপেন ছিল। এবার র্যান্ডমলি কাজ চলতেছে, টাইপিং হইতেছে, বাট কেউ নাই। মানে ল্যাপটপের সামনে যে কেউ থাকবে বা অবয়ব থাকবে কোনো কিছুই ধরনের সব কাজ করতেছে। তো উনি চিন্তা করেন যে ল্যাপটপটা অফ ছিল, তারপর অন করা। তখন চিন্তা হয়তো বা রাত জাগছে বেশি, যার কারণে এরকম হইতে পারে। উনি ল্যাপটপ অফ করে বেডে চলে যায়। তো রাত 3টার পরে হয়ে গেছে। তো উনি ঘুমাইতেছে, তো কলের আওয়াজে, পানি ট্যাবের আওয়াজে ঘুম ভেঙে যায়। উনি ঘুম ভেঙে দেখে যে ওয়াশরুমে লাইট জ্বলতেছে প্লাস ভিতরে মানুষ সবগুলো কল ছেড়ে দেয়া। উনি চিন্তা করলো যে আমি তো ওয়াশরুমে কল তো অফ করছি প্লাস লাইটটাও অফ ছিল। তো উনি একটু ভয়ে ভয়ে উঠে ওইটা ওয়াশরুমের গেটটা যখন ধাক্কা দেয় তখন দেখে যে কোনো পানির আওয়াজ নাই, প্লাস কলগুলো বন্ধ। ইভেন পানির যদি মাত্র পড়ে যে পানি গড়ায় পড়বে সেরকম কোনো পানি নেই, সবকিছু নর্মালি ছিল। একটু আগে ওয়াশরুম ইউজ করছে, নর্মালি হালকা পাতলা পানি ছিল সেগুলা, কিন্তু লাইটটা তখনও জ্বলতেছিল। তখন তার ভয় লেগে যায়। তখন সে বেরিয়ে আসতে আসতে চিন্তা করে সবকিছু মিলিয়ে থাকে যে ল্যাপটপ অন ছিল বা সবকিছু মিলিয়ে থাকে। তখন আবার ওয়াশরুমে যখন তাকায় তখন ওয়াশরুমের লাইটটা কিন্তু অনই ছিল, অফ করতে খেয়াল ছিল না ওনার। তো ওয়াশরুমের সামনে দেখে গেটের সামনে একটা মেয়ে দাঁড়ায় আছে। তো পিছনের লাইটের কারণে সামনে চেহারা বোঝা যেতেছে না। তো মেয়েটা অল্প বয়স যেটুকু বোঝা গেল, তো 25-30 হবে এই টাইপের। তো মেয়েটার দিকে তাকে আসছে। ভাই আমরা কিন্তু এরকম দেখছি যে বা শুনি যে হিংস্র টাইপের চেহারা বা ভয়ঙ্কর একটা চেহারা থাকে, তো ওইরকম কিছুই না। মেয়েটা খুব করুণ চোখে তাকে আসছে বা একটু হোপলেস টাইপের, এই টাইপের চোখে তাকে আসছে। তো উনি ভয় পেয়ে যে ওনার রুমে কেউ ছিল না, একটা মেয়ে আসতো কই থেকে। তো উনি ভয় ইন্টারকমে ফোন দিবে। তো রিসিভার উঠানোর সময় যখন ডান দিকে তাকালো তখন দেখে একটা বাচ্চা মেয়ে এখানে দাঁড়ায় আছে, 5-6 বছর হবে। তো উনি এবার সম্পূর্ণ ভয় পেয়ে যায়, কারণ রুমে তো কেউ ছিল না। আর রাত জাগার কারণে এত হ্যালুসিনেশন হবে না, কারণ একটা পর একটা ঘুরতেছে। তো এটা নিতে না পারা ব্রেনে প্রেশার হয়, যার কারণে সেন্সলেস হয়ে যায়।
তো পরের দিন যখন হাসপাতালে জ্ঞান ফিরে, তখন জ্ঞান ফেরার পরে উনি জানতে পারে যে উনাকে নাকি রুমের বাইরে পাওয়া গেছে, বাট উনি যতক্ষণ সেন্স ছিল উনি তার বেডের উপরে ছিল। তো ওনার ফ্যামিলি কাউকে বলে নাই। পরে লন্ডনে এসে পড়ে, তো লন্ডনে সবকিছু ঠিক ছিল নর্মালি। উনি ওই অবস্থাটা কাটা ব্যাক করছে, জবে শুরু করছে। একদিন মানে এর মাঝখানে আবার একটু দুঃস্বপ্ন দেখা শুরু করে, বাট ওগুলি নর্মালি ছিল। তো 4-5 দিন পরে ওনার ছেলে 9 বছর বয়স, তো উনি এসে বললো যে বাবা এদিকে তাকাও, মানে একটু ভালো করে দেখো যে কিছু বুঝতেছো কিনা। তো তাকায় দেখে না নর্মালি সবকিছু। তখন বললো আবার এভাবে বিভিন্নভাবে দেখায়। তারপর বললো যে এখনো বুঝো নাই? তখন উনি বললেন যে না। তখন বললো যে কোনো কিছুরই, কোনো বস্তুর ছায়া নাই। তখন আমি ভালো করে দেখতেছে যে আসলে কোনো কিছুর ছায়া নেই, ইভেন ওনার ছায়াও নাই। তো ওনার সামনে ল্যাপটপের পিছনে লাইট, তো যার কারণে সামনে ছায়া পড়ার কথা, কোনো ছায়াও নাই। তো উনি এইভাবে চিন্তা করলো যে লাইটের আলো সম্ভবত অনেক বেশি, যার কারণে ছায়াটা পড়তেছে না, রিফ্লেক্ট হয়ে সব দিকে আলোটা যাচ্ছে। তো উনি ছেলে কিছু না বলে উনি বাইর হয়ে যায়, সব পুরো ঘরটা চেক করে যে কোনো কিছু যে ছায়া আছে কিনা। তো উনি দেখলেন যে পুরো দোতলা বিল্ডিং, তো নিচতলা দোতলা কোনো কিছুরই ছায়া নাই। লাইট বন্ধ করে বা লাইট জেলে বা টর্চ দিয়ে কোনো কিছুরই ছায়া নাই। তো উনি এটা চিন্তা করলো যে হয়তোবা কোনো ঘরে কোনো সমস্যা হইতে পারে, প্যারানরমাল ওনার মাথায় আসে নাই। তা 2 দিন পরে ওনার ওয়াইফ একদিন ওনাকে বলতেছে যে গত রাতে ওনার ছেলে আর ওনার ওয়াইফ বাড়ির সামনে কথা বলতেছিল বা কোনো খেলাধুলা করতেছিল। তো ওনার ওয়াইফ যখন বাড়ির দিকে তাকালো, ছাদে দেখতেছে যে একটা মেয়ে রেলিং এর উপরে হাঁটতেছে। তো উপরের আলো না থাকার কারণে বোঝা যাইতেছিল যে একটা মেয়ে, কারণ বাতাসে চুল উঠতেছে, নর্মালি হাঁটতেছে। উনি জোরে উঠে ছাদে, কারণ ওনার মধ্যে এই প্যারানর্মাল কোনো কিছু চিন্তা ভাবনা ছিল না, হয়তো বা কেউ লাভ দিবে বা ওনার কাজের মেয়ে ছিল বা এই টাইপের উনি ছিল যে কেউ আবার দুষ্টামি করে হাঁটতেছে কিনা এইভাবে। উনি ছাদে যায় দেখে কেউ নাই। পরে বাসার নিচে সবাইকে নোটিস করে দেখলো যে ঘরে সবাই আছে নর্মালি, যে যার মতো কাজে। তাহলে উপরে কে ছিল? তখন ওনার ভয় লাগে। তো উনি ওনার হাজবেন্ডকে জানায়। তো ওনার ছেলেও জানায় যে এইভাবে যে ওর ছেলে যখন ঘুমায় বা জায়গা থাকে, তো ওনার রুমের সামনে দিয়ে নাকি একটা বাচ্চা মেয়ে হেঁটে যায় বা একটা মহিলা। তো এবার আস্তে আস্তে 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে সবাই এটা টের পেলো যে আর 2টা পার্সন ঘরের মধ্যে ঘোরাফেরা করে। তো ওনার ফাদার ডাকলো, যেহেতু খ্রিস্টান। তো ফাদার ডাকার পরে ফাদার যারা বললো, তো ফাদারকে কিন্তু আগে কাহিনীটা বলে নাই যে লস অ্যাঞ্জেলস শহরে হোটেলে যা ঘটছে। তো ফাদার বললো আপনি সম্ভবত দূরে কোথাও গিয়েছিলেন। তখন বলছিলেন হ্যাঁ। বলছিল আপনি যেখানে গেছিলেন সেখানে কিছু আত্মা আপনার সাথে আইসা পড়ছে, তাদের ভালো লাগছে আপনার এই জায়গাটা, তো এখান থেকে যাবে না এবং আপনার ক্ষতিও করবে না। আপনি যদি এদেরকে সরাইতে চান তাহলে এরা আপনার ক্ষতি করতে যাবে, কিন্তু এরা আপনার নর্মালি ক্ষতি করবে না। তো ওনার এইটুকু চিন্তা ছিল হয়তো ক্ষতি করবে না, কিন্তু ফ্যামিলিতে একটা বাচ্চা আছে, প্লাস ওয়াইফ, ওনারা ভয় পায়। আর ওনার কাজও মন বসাতে পারতেছে না। তো দিন যায়, তারপরে এভাবে আরো অনেক কিছু ঘটতে থাকে। তো উনি বাড়িটা বিক্রি করে দেয়, বিক্রি করে নতুন জায়গায় শিফট হয়, সব নর্মাল ছিল। বাট এখনো বাড়ির মাঝে মধ্যে বাড়িতে কোনো ছায়া পাওয়া যায় না, এখনো চলতেছে গত 3 বছর ধরে। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। চলে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী অতিথির কাছে, তার ঘটনা শুনবো। আপনার নামটা বলবেন এবং কোথা থেকে আপনি এসেছেন। হাই লিসনার, আমি ঢাকার পল্টন থেকে এসেছি এবং আমার হোম ডিস্ট্রিক্ট বগুড়া। ঠিক আসলে আমি সরাসরি স্টোরিতে চলে যাচ্ছি। স্টোরিটা মূলত বেশ কিছুদিন আগে না, অল্প কিছুদিন আগে, আমি কিছুদিন আগে আমার হোম ডিস্ট্রিক্ট বগুড়াতে যাই এবং বগুড়া থেকে আমার বাসাতে যেতে হয় অন্য একটা গাড়িতে। তো আমি এখানে 2 দিন থাকার পর আমার বাসায় যাচ্ছি। তো আমি বগুড়া শহর থেকে গাড়িতে উঠি আমার হোম ডিস্ট্রিক্ট ধুনটের উদ্দেশ্যে। তো বগুড়া শহর থেকে আমার সঙ্গে আরেকটা মেয়ে ওঠে এবং আমার পাশের সিটেই বসে, এবং কিছু দূর আসার পরে শেরপুর নামে আর একটা উপজেলা আছে, সেইখানে মেয়েটা নেমে যায়। তো এর মধ্যে আমাদের মধ্যে কিছু কনভারসেশন হয়, যে উনি নেমে যায়। তারপর আমি আসতেছি, আসার মধ্যে আমি নামবো, আমি যেখানে নামবো ওইখানে আমি এসে গেছি আমার জায়গায়। তো আমি নামতে গিয়ে আমি দেখতে পাচ্ছি, আমি জানালার বাইরে দেখতে পাচ্ছি যে ওই মেয়েটা জানালার ওই পাশে দাঁড়ায় আছে, রাস্তার পাশে। তারপরে আমি একটু ভয় খাই এবং গাড়ি থেকে নামি। তো নামার পর আমি চিন্তা করতেছি কুয়াশা এবং এসব দেখতেছি। তো আমি বাসায় ফোন করি এবং আমার আব্বু সেদিন বাসায় ছিল না, আমার ছোট কাকা আমাকে আগায় নিতে আসে। ও হ্যাঁ, আমার বাসায় যাইতে ওইখান থেকে মেইন রাস্তা থেকে 2-3 কিলোমিটার ভিতরে আমার বাসা। রাতে তো গ্রাম্য রাস্তা, মানুষ না থাকারই কথা। তো আমার কাকা আমাকে এগিয়ে নিতে আসতেছে, আমি যাচ্ছি। তো কুয়াশার মধ্যে যাচ্ছি। তো আমার একটা হতো ভাই আছে, ওই যে কাকা আমাকে আগায় নিতে আসতেছে, ওই কাকারই ছেলে আমাদের সঙ্গে পড়তো। আমরা যখন ক্লাস 9-এ পড়তাম, ও তখন মারা যায়, ব্রেন ক্যান্সারে মারা যায়।
তো ওই কবরের কাছে যখন আমি আসছি, আমি দেখতে পাচ্ছি যে ও কবরের পাশে সেম ওই মেয়েটা, যে মেয়েটা আমার সঙ্গে বাসে ছিল এবং বাস থেকে নামার সময় আমি যে মেয়েটাকে দেখছি, সেম ওই মেয়েটা ওই আমার চাচাতো ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় আছে, দাঁড়া থেকে আমাকে ডাকতেছে ওর কবরের দিকে। এবং এটা দেখার পরে আমি অনেক ভয় পাই, ভয় পেয়ে আমি সামনের দিকে দৌড় দিই। তো কিছু দূর দৌড়তে যাওয়ার পরে আমি মানে দৌড়তে যাচ্ছি আর পিছন দিকে তাকাচ্ছি। তো এর মধ্যে আমি একজনের সঙ্গে ধাক্কা খাই, এবং ধাক্কা খেয়ে আমি ভাবি যে ওই মেয়েটার সঙ্গে আমি ধাক্কা খেলাম। বাট আমি পরে দেখি, আমি চিল্লানি দিয়ে উঠি, আমি অনেক ভয় পেয়ে যাই, এবং পরে দেখি যে আমি আমার কাকার সঙ্গে ধাক্কা খেলাম। তারপরে কাকা হয়তো কিছু গেস করতে পারে যে আমার সঙ্গে অ্যাবনর্মাল কিছু ঘটতেছিল বা আমি ভয় খাইছি। তারপরে আমাকে বাসায় নিয়ে যায়, এবং আমি রাতে যখন আমি ঘুমাতে যাব আমার রুমে যাই, তো আমার রুমে গিয়ে আমি লাইটটা অফ করি। তারপরে বেডে যাওয়ার আগে দেখি যে আমার জানালা খোলা। আমি তার জানালা অফ করতে গেছি, জানালা অফ করতে গিয়ে আমি যেটা দেখি, আমার জানালার ঠিক অপোজিটে ওই মেয়েটা দাঁড়ানো। এবং আমি এইটা দেখি এত ভয় পাই যে আমি কি করবো, আমি নিজেও কিছু বুঝতে পারতেছিলাম না। আমি জানালা অফ করবো নাকি অফ না করে সরাসরি ভিতরে আমি মানে জোরে চিল্লানি দেবো। আবার ভয় করতেছিলাম যে আমি যে চিল্লানি দিব, আবার যদি ওইটা এসে আমাকে ধরে। অতএব আমি আস্তে পিছনে সরে আসি। জাস্ট আমি ওইখান থেকে পিছন দিকে ঘুরছি, আমি যেই মাত্র আমি পিছন দিকে ঘুরছি, আমি ঘোরার পর দেখতেছি ওই মেয়েটা আমার বেডের উপর বসা। তো এটা দেখার পর আমি আর নিজেকে সহ্য করতে পারি না, আমি সেন্সলেস হয়ে যাই। তারপরে আমার যখন সেন্স ফিরে আসে, আমি আমার বাড়ির সবাইকে আমার বেডের আশেপাশে পাই। এবং এটা হওয়ার পরে আমার নিজের মধ্যে কিছু প্রবলেম হচ্ছে, যেমন আমার শরীরটা ভেঙে গেছে, আমি অনেক ঠিক হয়ে গেছি, আমার হাত পায়ে আমি একটু শক্তি কম পাচ্ছি। তো আমি ট্রিটমেন্ট নিচ্ছি, বাট আমি ফুললি রিকভার হয়ে আপনি বলছিলেন যে আপনি হাত ভাঁজ করতে পারেন না এই ঘটনার পর থেকে, আমার হাত আমি ফুললি, আমার নখগুলো আমি এমনকি জ্যাকেটের চেইনও আটকাতে পারেন না। জ্যাকেটের যে জিপার গুলো আছে এটা আমি লাগাইতে পারি না। যেমন এইখানে আসার আগে আমার জ্যাকেটের জিপারটা আমার বড় ভাই লাগাই দিছে। মানে এই সমস্যাটা হচ্ছে আপনার ওই রাতের ওই পর রাতের থেকে, পর থেকে, পরদিন সকাল থেকে। এবং আপনি পরে খুঁজেও পাননি যে কেন এটা হচ্ছে বা ওই এটা হলো আমি কিছুই খুঁজে পাইনি। আমি ডাক্তারের কাছে দেখাইছি, তো ডাক্তার বলতে বিভিন্ন প্রবলেম দেখাইছে, বিভিন্ন মেডিসিন দিয়েছে, আমি মেডিসিন খাচ্ছি, আজ 15-16 দিন হলো মেডিসিন খাচ্ছি, বাট আমার কোনো ইমপ্রুভ হচ্ছে না, এখনো পর্যন্ত কোনো ইমপ্রুভমেন্ট। হচ্ছে। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে তার ঘটনা শুনতে। তার আগে রিকোয়েস্ট করবো আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন। থ্যাংক ইউ রাসেল ভাই। আমার নাম টুটুল, আমি মিরপুর 2 দিয়ে থাকি আর কি। ওকে, আমরা ঘটনায় চলে যাই। এই ঘটনাটা কোথায় ঘটেছিল সেটা শুরুতে একটু বলে দিন প্লিজ। ঘটনাটা ঘটছিল সিরাজগঞ্জ জেলা বেলকুচি থানার তামাই গ্রাম। ওকে, ওইখানে একটা মাদ্রাসা আছে, নাম বলা দরকার নেই, আমরা শুধুমাত্র ঘটনাটা শুনবো। আমার বাবা আমাকে ওই মাদ্রাসাতে ভর্তি করে দেয়। আচ্ছা, ওখানে আমি প্রায় ভর্তি হওয়ার প্রায় 4-5 মাস আমার কোনো সমস্যা হয় নাই আর কি এরকম। যাই হোক, যেদিন ঘটনাটা ঘটছে ওই দিন আমি আমার এক ফ্রেন্ডকে নিয়ে আমি লজিং বাড়িতে, মানে সাধারণত যারা কমি মাদ্রাসাতে পড়ে তারা লজিং বাড়িতে থাকে আর কি, ওখানে খাওয়া দাওয়া করে। তো আমিও সেম লজিং থাকতাম এক জায়গায়, এক বাড়িতে। তো সেখানে খাবারের জন্য যাই, সাথে আমার একটা ফ্রেন্ড থাকে আমার সাথে। ও আমার পাশের বাসায়, আমি যে বাসাতে লজিং থাকতাম ওর পাশের বাসায় ও লজিং থাকে, আমরা দুজন একসাথে যাতায়াত করি। তো রাসেল ভাই, জায়গাটার বর্ণনা দেওয়া উচিত, যে জায়গাতে আমি ঘটনাটা ঘটছে আমার সাথে। মাদ্রাসার সামনেই ঠিক একটা কবরস্থান ছিল, কবরস্থানের পাশ দিয়ে মানে একটা কাঁচা রাস্তা ছিল। এই রাস্তা দিয়ে গেলে আমার লজিং বাড়িতে গেলে সময় একটু কম লাগে আর কি। অবশ্য লজিং বাড়িতে যাওয়ার জন্য আরো 2টা রাস্তা আছে, ওইখানটা যাইতে অনেক সময় বেশি লাগে বলে আমি ইয়েতে যাই, ওই শর্টকাট রাস্তা দেখি। তো আমার ফ্রেন্ডকে নিয়ে ওই দিন প্রত্যেক দিনের মতো আমি ওই কবরস্থানের পাশ দিয়েই যাই। কবরস্থানটা শেষ হওয়ার ঠিক 50-60 হাত পরেই একটা জমির ভিতর দিয়ে একটা রাস্তা আছে, যাকে গ্রাম অঞ্চলের ভাষায় আইল বলা হয়। আইলের উপর দিয়ে যাই। আমি ওই গরানটা নামতেই, মানে জমির ভিতরে নামতে একটা বাড়ি আছে। বাড়িটার পিছনের সাইডে একটা পুকুর আছে, ছোট পুকুর আর কি, গ্রাম অঞ্চলে ময়লা ফেলায় অথবা ওই টিউবওয়েলের পানি গড়ায়, ওখানে একটা বাঁশঝাড়ও আছে। তো ঠিক ওই জায়গাতে যখন যাওয়ার পরে আমি দাঁড়ায়া যাই, আমি সামনে দেখতে পাই একটা সাদা কাপড় মরানো কিছু একটা পড়ে আছে। যাই হোক, বোঝা যায় যে 3-4 বছরের একটা বাচ্চা আর কি, দাফনের কাপড় পরালে যেরকম হয় আর কি, এরকম কিছু একটা মানে লাশটা আছে। আমি আমার ফ্রেন্ডকে বলি যে, ফ্রেন্ড আমাকে বললো যে
ই করো, কি দাঁড়ায় গেলি কেন? আমি বললাম যে তুই কি কিছু দেখতে পাচ্ছিস না? পরে বললো যে না। পরে বললাম যে দেখ, এখানে দেখ, আমি একটা লাশের মতো কিছু একটা দেখতেছি, তুই কি দেখছিস? পরে ও বললো যে না। আমি ওকে বেশ কয়েকবার দেখানোর চেষ্টা করলাম কিন্তু দেখতে পারলো না। পরে ওকে আমি বললাম যে তাহলে আমরা এই রাস্তা দিয়ে যাবো না, নেক্সট অন্য রাস্তা দিয়ে যাই। তো এক পর্যায়ে রাজি হলো না। পরে আমার কথা মতো বললো যে আচ্ছা ঠিক আছে, চল অন্য রাস্তায় যাই। পরে যখন আমি ব্যাগ পিছনের দিকে আবার যে রাস্তা দিয়ে আসছিলাম ওই রাস্তা দিয়ে চলে যাওয়ার জন্য যাই, ঠিক ওই যে গড়ানটা দিয়ে আমি নামছিলাম, যেই গড়ানটা দিয়ে আমি নামছি, জমিতে নামছি, ঠিক ওই গড়ান দিয়ে ওঠার সময় দেখি যে একজন মানুষ আর কি গড়ান দিয়ে নামছে, হাতে একটা সিগারেট ছিল। তখন আমার মনে পড়লো আর কি ছোটবেলার যে ইয়েটা, যে কারোর কাছে যদি আগুন থাকে তাহলে এগুলা কিছু হয় না। তো আমার ফ্রেন্ড বললো তাহলে উনি যেহেতু যাবে ওনার সাথেই যাই। তখন ওনার সাথে আর আমি কোনো কথাবার্তা না বলে, আমরা দুজনেই কথা বলি নাই, না বলার কারণে উনি আগে আগে হাঁটছিল, আমরা ওনার পিছে পিছে যাই। যাওয়ার পরে ওইখানে যা দেখি আমিও কিছু দেখতে পারলাম না। পরে ঠিক লজিং বাড়িতে গেলাম, খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসলাম। ওই রাস্তা দিয়ে আর আসিনি, অন্য রাস্তা দিয়ে আসছি, যদিও সময় বেশি লাগছে। দ্বিতীয় দিন সেম ঘটনাটা ঘটছে। দ্বিতীয় দিন ওই কবরস্থানের পাশটা পার করার পর যখন আমি ওই রাস্তা দিয়ে গড়ানটা নামার পর ওই জায়গাতে যখন যাওয়ার পরে আমি আবার দাঁড়ায় গেছি, তখন ও বললো যে কি হয়েছে? বললাম যে আজকেও তো দেখতেছি আমি। পরে ও বললো যে ও দেখতে পেলো না ওদিন। পরে সেম ওর কথা আমি বললাম, বললে পরে আবার অন্য রাস্তাতে যাওয়ার জন্য যখন হাঁটছিলাম, পিছনের দিকে আসছিলাম, তখন সেম ওই গড়ানে, যেই গড়ানে প্রথমে মানুষটাকে দেখতে পাইছিলাম রাসেল ভাই, ওইখানে সেম ওইভাবেই একজন ব্যক্তি সিগারেট হাতে নিয়ে নামতেছে জমিতে। পরে সেম দ্বিতীয় দিন ওনার সাথেই আর কি লজিং বাড়িতে যাই, খাওয়া দাওয়া শেষ করে অন্য রাস্তা দিয়ে আসি। তৃতীয় দিন সেম ঘটনাটাই ঘটছে, সেম মানুষটাই পাইছি। তৃতীয় দিনও যাই। চতুর্থ দিন আর আমি ওই রাস্তা আমি আর যাই নেই, বলছি যে আমি আর যাবো না। হুজুরকেও বলছিলাম, হুজুর বলছে যে আচ্ছা ঠিক আছে, এগুলা কিছু না, আমি যে দেখছি। পরে আমার সাথে যেগুলা ফ্রেন্ড ছিল, আমরা প্রায় এক রুমে 200 স্টুডেন্ট ছিলাম, 200 জনের সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল। এর মধ্যে থেকে অনেকেই ছিল যারা আমার কথাটা ঠাট্টা ভাবে নিচ্ছে। তো ওরা পরের দিন আর কি চতুর্থ দিন ওরা ভাবলো যে আমরা যাব আজকে, দেখি তোর ভূত দেখবো, এরকম চিন্তা ভাবনা করে ওরা 7-8 জন প্লাস ওই আমার ফ্রেন্ডটা, ওর নাম ছিল জুবায়ের, ওই ফ্রেন্ডটা সহ ওই যায় আর কি আমার ভাতটা আনার জন্য যায় বাটি নিয়ে। তো ওই জায়গাতে যখন ওরা যায়, যাওয়ার পরে ওরা কিছু দেখতে পায় না, তখন ওরা আর কি নিজেদের মধ্যে কথাবার্তা বলে, কই ভূত কই, ভূত তো দেখতে পাচ্ছি না। এরকম যখন 3-4 মানে ওরা যখন নিজেদের মধ্যে মতবাদ শুরু করলো, তখন ওরা হঠাৎ মানে বাসযাত্রা মানে বাতাসে হলে যেমন আর কি নড়াচড়া করে, এরকম নড়াচড়া করা শুরু করলো। একটা বাস আর একটা বাসের সাথে বাড়ি লাগছে। আশপাশের দিক তাকায় ওরা ফলো করছে যে কোনো গাছগাছালি নড়তেছে না। তখন ওরা ওইটা বাসটা যখন করছে, তখন ওরা আকাশের দিকে তাকাইছে, একজন আর কি আকাশের উপরের দিক তাকাচ্ছে, দেখে যে ওই যে আমি যে জিনিসটা দেখছি ওই জিনিসটাই ওই বাসদারের উপরে আমি দেখছি শোয়া অবস্থায় মাটিতে, কিন্তু ওরা দেখছে বাসদারের উপরে দাঁড়ানো অবস্থায়, কিন্তু কাপড়টা মরণ হয়েছিল আর কি শরীরের সাথে। পরে ওরা সবাই দেখছে জিনিসটা, দেখার পরে ওরা যখন মাদ্রাসায় আসা পর হুজুরকে বিস্তারিত খুলে বলে, তখন আমি আর কি ওদের কাছ থেকে পরের টুক শুনি আর কি, পরের চতুর্থ দিনের ঘটনাটুক জানি। তারপর ওদের মধ্যে থেকে প্রায় 3-4 জনের আর কি অনেক জ্বর আসে, প্লাস আমারও আসে সাথে। এতো অনেক ধন্যবাদ আপনাকে। তো আমরা চলে যাই আপনার প্রথম ঘটনায়। ঘটনা বলার আগে আমি বলতে চাই, আমি আহসানুল্লাহ ইউনিভার্সিটিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং করতেছি। আচ্ছা, আমার ঘটনাটা হচ্ছে, মানে এই ঘটনাটা আমি বেসিক্যালি শুনেছি আমার ফ্রেন্ডের থেকে। আর এই ঘটনাটা হচ্ছে আমার ফ্রেন্ডের ভাবির বাসার একটা ঘটনা। সে পুরান ঢাকায় একটা বাসায় আগে ভাড়া থাকতো এবং তাদের বাসাটা ছিল এল শেপের। দেন তাদের বাসার যে টয়লেটটা ছিল, সেই টয়লেটের পাশে একটা বিরাট পেয়ারা গাছ ছিল।
এবং সেই পেয়ারা গাছে অলওয়েজ পেয়ারা ধরা থাকতো। সেই বাসায় একটা বাচ্চা ছেলেরাও ভাড়া থাকতো। সেই ছেলেটার নাম ছিল অ্যাটম এবং সে মানে ক্লাস 4-এ পড়তো। দেন ওই গাছের আরেকটা প্রবলেম ছিল। সেই প্রবলেমটা হচ্ছে রাত 1:30 বা 2টা এই টাইপের সময় ওই গাছটা কোনো বাতাস ছাড়াই মানে ঝাঁকি খেত এবং অনেক নাড়ানোর শব্দ পাওয়া যেত। দেন একদিন মানে একটা ছেলে ওই বাসায় ভাড়া থাকে, ওই ছেলেটার নাম হচ্ছে সাগর। সে তার স্টাডি করছিল রাত্রেবেলা। দেন সে গাছটা ঝাঁকানোর শব্দ পায়। দেন সে তার গেট খুলে বের হয় এবং গিয়ে দেখতে পায় যে গাছটা অনেক জোরে জোরে কে জানি নাড়াচ্ছে। দেন সে তার সামনে যায়, সামনে গিয়ে দেখতে পায় যে একটা মেয়ে সাদা শাড়ি পরা, তার এক সাইড পুরোপুরি ঝলসানো ছিল এবং সে গাছটাকে নাড়াচ্ছে। এই জিনিসটা দেখার পর সে খুব জলদি বাসার মধ্যে ব্যাক করে তার রুমে এবং অনেক ভয় পেয়ে যায়। দেন এই ঘটনা শেষ। তার কিছুদিন পরে যে ছেলেটার নাম বললাম আমি অ্যাটম, সেই ছেলেটা প্রায় সময় মানে 12টা 12:30টার দিকে দুপুর সেই গাছে উঠে বসে থাকতো এবং পেয়ারা খেত। দেন একদিন সে সেম ভাবে গাছে ওঠে এবং পেয়ারা খাচ্ছিল। দেন হঠাৎ করে সে গাছ থেকে পড়ে যায়। তারপরে তার ফ্যামিলির লোকজন দৌড়ে যায় এবং ওই যে ছেলেটার নাম বললাম সাগর, যে ফার্স্টে জিনিসটাকে দেখেছিল, সেও যায়। সে গিয়ে যখন ফার্স্টে গাছের দিকে তাকায়, সে দেখে সেই জিনিসটা গাছের উপরেই বসে আছে এবং মানে নিচে দেখছে। পরে সে সাথে সাথে ফ্যামিলির লোকজনদেরকে বলে যে এই বাচ্চাটাকে নিয়ে তোমরা হসপিটালে চলে যাও। তারপর হসপিটালে যায়। দেন রাত্রেবেলা সেই ছেলেটা আর তার মা ওই হসপিটালে স্টে করেছিল। দেন তার মা যেটা দেখতে পায় যে রাত গভীর রাতই ছিল, সে দেখে তার ছেলের বেডের মাথার কাছে একটা সেম জিনিসটাই, ওই মেয়েটা এক সাইড ঝলসানো, পুড়ে গেলে যেমন মানুষের শরীর ঝলসে যায় না, সেম একই টাইপের ঝলসানো ওই মহিলাটা সেই তার বাচ্চাটাকে টেনে নিয়ে যেতে চেষ্টা করছে। দেন এটা দেখার পরে তার মা খুব ভয় পেয়ে যায় এবং খুব জোরে চিৎকার করে। তারপর হসপিটালে যারা স্টাফ ছিল, নার্স ছিল, তারা সবাই চলে আসে। দেন আর দেখে যে বাচ্চাটার মাথাটা মানে ওই বেড যেই বেড ছিল, যে বেডে শোয়া ছিল, সেই বেডের খুব কাছে চলে গেছে। মানে তাকে কেউ সামনের দিকে উপরের দিকে টেনেছে, এই টাইপের কিছু। দেন সকালবেলা তারা সেদিন রাতে সবাই আবার চলে গিয়ে ঘুমিয়ে যায়। দেন সকালবেলা সেই ছেলেটা আর বেঁচে নেই, সেই ছেলেটা মারা যায়। দেন তাকে ওইখানের একটা মানে কবরস্থানের নামটা আমি বলতে চাচ্ছি না, সেই কবরস্থানে তাকে দাফন করা হয়। দাফন শেষে আমার যে ফ্রেন্ডের ভাবি, তার চাচা জানাজা পড়ে এবং দাফন করে সেম ভাবে মানে গোসল করতে যায়। গোসল করতে যখন যায়, ওয়াশরুমটার যে ওয়ালটা ছিল, ওয়ালটা বেশি উঁচু ছিল না। সে ওয়ালের উপরে দেখে সেম ওই মহিলাটাই বসে আছে, কিন্তু তার চেহারাটা ওই অ্যাটম, যে বাচ্চাটার কথা আমি বললাম, সেই বাচ্চাটার চেহারা এবং তার মুখের মধ্যে ফোসকা পড়া। এটা দেখার পরে সে খুব বেশি ভয় পেয়ে যায় এবং সাথে সাথে সেন্সলেস হয়ে যায়। তার কিছুদিন পরে তার শরীর থেকেও সেম ভাবে ওই ফোসকা উঠে যায় এবং দেন সে তারপরে হুজুর তাকে ডেকে নিয়ে আসা হয়। হুজুর তাকে মানে তাবিজ দেয় একটা, যে তাবিজের সাহায্যে সে এখনো পর্যন্ত বেঁচে আছে এবং এখন সুস্থই আছে। না ভাই, থ্যাংক ইউ। আপনার এই ঘটনা ছিল। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা কথা না বাড়ি এখন আপাতত ঘটনায় চলে যেতে পারি এবং আমাদের সঙ্গে আরো একজন তিনি একবার ঘটনা শেয়ার করছেন। তার সেকেন্ড ঘটনাটা আমরা শুনবো। চলো শুনে আসি তার ঘটনা। আপনার নামটা একবার বলতে হবে এবং আপনি কোথা থেকে এসেছেন প্লিজ বলবেন। আমি রাফসান মাদারীপুর থেকে এসেছি। আসসালামু আলাইকুম সকল লিসেনার যারা প্রথমে ঘটনা শুনছেন। তো আমার ঘটনাটা ছিল ঢাকা মেডিকেলে। আমি অ্যাম্বুলেন্সের ব্যবসা করি, এটা সবাইকে বলেছি। তো একদিন রাত্র 10টা থেকে 11টার দিকে আমি আসতেছি ঢাকা মেডিকেলের ওই লাফকাটা ঘরের পিছন সাইড দিয়ে বের হচ্ছি। তো ওই দিন অনেক মানে গরমের দিন, কিছু বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পরে মানে আকাশটা অন্ধকার আচ্ছন্ন ছিল।
তো পাশ দিয়ে যাচ্ছি, দেখি একটা ছোট্ট বাচ্চা, মানে দূর থেকে দেখছি একটা ছোট্ট বাচ্চা, ও ওই একটা ড্রেনের কাছ থেকে হাত দিয়ে কি যেন উঠাচ্ছে আর খাচ্ছে। তো ওটা দেখে আমি একটু কৌতূহলবশত আগাই, যে কে বাচ্চাটা এইভাবে এত রাত্রে কি উঠায় আর খায়। আগায়া যখন সামনের দিকে যাচ্ছি, তখন দেখি যে লাস্কাটা ঘরের কোনা দিয়ে যে ড্রেনটা, যে ওটা মানে তাদের যন্ত্রপাতি ধুইয়া যে পানিটা ফালায়, পানিটা ওই নিচ দিয়ে আসে, অনেক গন্ধ। ওইখান থেকে ওই ছেলেটা কিছু মানে মাংস, নাড়ি পুরি এই ধরনের কিছু জিনিস উঠাচ্ছে আর খাচ্ছে। আমি দেখে খুব মানে ভয় পেয়ে যাই যে এই ছেলেটা এই এত রাত্রে এই জায়গাটা এই সব উড়াইতে আসা খাইতেছে। আমি গিয়ে একটা দাবটি দিই, এই বাচ্চা তুমি এখানে কি করো, এগুলো কি খাইতেছো? ও আমার দিক তাকিয়ে মানে খুব ভয়ঙ্কর ভাবে একটা হাসি দেয়। আমি আবার ওকে দাবটি দিই, চাপ ছেলে ওঠো, যাও এখান দিয়ে যাও, বাসা করে তোমার। ও কোনো কথা বলে না, আবার উঠায়, আবার খায়, আবার হাসি দেয়। একটা পর্যায়ে যখন আমি ওর কাছে গিয়ে মানে ওকে মারবো এরকম একটা হাত উঠাইলাম, ও ভয়ঙ্কর ভাবে উঠা মানে আমার 2 পার সামনে এসে মানে আমাকে কামড় দিবে এরকম মানে চেহারা করে। আর ওর দাঁতগুলো এবং চেহারাটা দেখে কালো মানে দেখে আমি ঠিক করে দিয়ে বাইরে মানে দৌড় দিয়ে রাস্তায় চলে যাই। যাওয়ার সাথে সাথে ওই জায়গায় একটি দোকানের পাশে গিয়ে আমি দাঁড়াই। এই ছিল আমার মানে ঘটনা। ওকে, মানে সেদিন আপনি প্রচন্ড তার মানে ভয় পেয়েছিলেন। আর ওই সময় আপনি তার মানে বিজনেসটা করতেন ঢাকা? ঢাকা আচ্ছা, অ্যাম্বুলেন্সের বিজনেস, যেটা আপনারা গত সপ্তাহে শুনেছিলেন, এবং তিনি ওকে এই সপ্তাহের প্রিয় লিসেনার, শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমরা প্রতিদিন রাত 9:30 এখানে ভিডিও আপলোড করে থাকি। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভৌতিক ভিডিও নিয়ে। আর আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো কাহিনী যদি শেয়ার করতে চান, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের কাহিনীগুলোকে দর্শকের মাঝে তুলে ধরবো।